সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশ সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৈঠককে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, মানব পাচার প্রতিরোধ, গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার অপরাধ দমন, সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং বিচারিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠকের আনুষ্ঠানিক বিবৃতির বাইরে রাজনৈতিক বিশ্লেষকদের নজর বেশি আটকে আছে এই সফরের ভূ রাজনৈতিক তাৎপর্যের দিকে। কারণ দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যখন নিরাপত্তা সহযোগিতার মতো স্পর্শকাতর বিষয়ে আলোচনা শুরু হয়, তখন সেটিকে শুধু কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখার সুযোগ থাকে না, বরং এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত শক্তির ভারসাম্য এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও বিবেচিত হচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ধীরে ধীরে ভারতকেন্দ্রিক অবস্থান থেকে সরে এসে চীন পাকিস্তান অক্ষের দিকে ঝুঁকছে। যদিও সরকারিভাবে এমন কোনো অবস্থান স্বীকার করা হয়নি, কিন্তু সাম্প্রতিক সময় সংগঠিত কয়েকটি ঘটনা এবং কূটনৈতিক তৎপরতা এই ধারণাকে শক্তিশালী করেছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের আলোচনা, অর্থনৈতিক সংকট মোকাবেলায় বেইজিংয়ের উপর বাড়তি নির্ভরতার সম্ভাবনা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের সঙ্গে জটিল সম্পর্ক, সবকিছু মিলিয়ে বাংলাদেশের কৌশলগত অবস্থান পরিবর্তনের আভাস দেখছেন পর্যবেক্ষকরা। স্বাধীনতার পর কয়েক দশক ধরে দুই দেশের সম্পর্ক সীমিত পর্যায়ে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক প্রয়োজন এবং আঞ্চলিক ভূরাজনীতির পরিবর্তনের কারণে বাংলাদেশ এখন বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নিরাপত্তা সহযোগিতা। বৈঠকে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো, গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার করা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে যৌথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে মানব পাচার, মাদক চোরাচালান, সাইবার অপরাধ এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ায় বর্তমানে এই ধরনের অপরাধ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতা আসার পর গোটা অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বেড়ে গেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই জঙ্গিবাদ এবং বিচ্ছিন্নতাবাদী সহিংসতার মুখোমুখি। অন্যদিকে বাংলাদেশও অনলাইন উগ্রবাদ, আন্তর্জাতিক অপরাধ চক্র এবং সাইবার অপরাধ নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাস্তব প্রয়োজন হিসেবেও দেখা হচ্ছে। তবে এই সহযোগিতার রাজনৈতিক তাৎপর্য আরও গভীর, কারণ পাকিস্তান দক্ষিণ এশিয়ায় চীনের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি বর্তমানে বেইজিংয়ের বৈশ্বিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম প্রধান প্রকল্প। পাকিস্তানের অবকাঠামো, প্রতিরক্ষা, জ্বালানি এবং নিরাপত্তা খাতে চীনের বড় ধরনের প্রভাব রয়েছে। এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক ঘনিষ্ঠ করে, তাহলে সেটি কার্যত চীনের বৃহত্তর আঞ্চলিক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও এই পরিবর্তনের পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে। গত কয়েক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে সরকার বড় ধরনের চাপে রয়েছে। আইএমএফের সঙ্গে ঋণ নিয়ে আলোচনা হলেও বিভিন্ন শর্তে এবং সংস্কার প্রস্তাবের কারণে বিষয়টি জটিল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সরকার বিকল্প অর্থনৈতিক অংশীদার খুঁজছে বলে ধারণা করা হচ্ছে, আর সেই জায়গায় চীনই সবচেয়ে বড় সম্ভাব্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে গত এক দশকে চীনের বিনিয়োগ
উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্প, সড়ক, রেল ও বন্দর নির্মাণে চীনের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। এখন তিস্তা নদী খনন ও ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নতুন করে ভূরাজনৈতিক গুরুত্ব তৈরি করেছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের আহ্বানকে অনেকে কেবল উন্নয়ন প্রকল্প হিসেবে দেখছেন না, বরং এটিকে ভারতের প্রতি কূটনৈতিক বার্তা হিসেবেও বিবেচনা করছেন। তিস্তা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি স্পর্শকাতর বিষয়। বাংলাদেশে বহু বছর ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি চাইলেও পশ্চিমবঙ্গের আপত্তির কারণে ভারত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এতে বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি ও পানি সংকট নিয়ে অসন্তোষ রয়েছে। এই বাস্তবতায় চীন যদি তিস্তা প্রকল্পে বড় আকারের বিনিয়োগ করে, তাহলে সেটি ভারতের জন্য কৌশলগত উদ্বেগের কারণ হতে পারে। কারণ ভারত দীর্ঘদিন ধরেই তার প্রতিবেশী দেশগুলোতে চীনের প্রভাব বৃদ্ধিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখে আসছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের সিপিইসি, নেপালে চীনা বিনিয়োগ এবং মালদ্বীপে বেইজিংয়ের সক্রিয় উপস্থিতি ইতিমধ্যেই ভারতের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এখন বাংলাদেশও যদি চীনের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে, তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ভারতের সেই শঙ্কাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠকে ফৌজদারি অপরাধ তদন্তে দ্রুত তথ্য ও সাক্ষ্য বিনিময়ের জন্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স বা MLAR চুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং অপরাধীদের প্রত্যর্পণের জন্য এই ধরনের চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বিচারিক এবং নিরাপত্তা সহযোগিতা কেবল আইনি কাঠামো নয়, বরং এর সঙ্গে রাষ্ট্রীয় আস্থা এবং কৌশলগত সমন্বয়ের বিষয়ও জড়িত থাকে। ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই ধরনের আলোচনাকে ভবিষ্যতের আরও গভীর সম্পর্কের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। সাইবার অপরাধ ও সংগঠিত অপরাধ দমনে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরির উপর দুই দেশের গুরুত্ব আরোপও বিশেষভাবে আলোচিত হয়েছে। আধুনিক বিশ্বে সাইবার নিরাপত্তা কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এটি এখন জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভারত, চীন এবং পাকিস্তানের মধ্যে সাইবার প্রতিযোগিতা বহুদিন ধরেই আন্তর্জাতিকভাবে আলোচিত। ফলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই ধরনের সহযোগিতা ভারত কিভাবে দেখবে তা নিয়েও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। রোহিঙ্গা সংকটের বিষয়টিও বৈঠকে গুরুত্বের সঙ্গে উঠে আসে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আহ্বান জানান। এ সময় পাকিস্তান মিয়ানমারের সঙ্গে গঠনমূলক আন্তর্জাতিক সম্পৃক্ততায় ভূমিকা রাখতে পারে বলেও আলোচনা হয়। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী দেশ হিসাবে পাকিস্তানের কূটনৈতিক সমর্থনকে কাজে লাগাতে চাইছে। তবে রোহিঙ্গা সংকটের বাস্তবতা অত্যন্ত জটিল। মিয়ানমারের সামরিক জান্তা এখনও প্রত্যাবাসনের জন্য কার্যকর পরিবেশ তৈরি করেনি। অন্যদিকে চীন মিয়ানমারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হওয়ায় বেইজিংয়ের ভূমিকা ছাড়া বড় কোনো অগ্রগতি সম্ভব নয় বলেও মনে করা হয়। ফলে বাংলাদেশ যদি চীন পাকিস্তান অক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, তাহলে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন কূটনৈতিক সুযোগ তৈরি হতে পারে, এমন আশাও করছেন কেউ কেউ। তবে বাংলাদেশের জন্য এই কৌশল ঝুঁকিমুক্ত নয়, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক ও ভৌগোলিক বাস্তবতার সঙ্গেও গভীরভাবে জড়িত। দুই দেশের মধ্যে 4000 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে, ট্রানজিট সুবিধা ব্যবহার করছে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে বাংলাদেশ যদি প্রকাশ্য ভারত বিরোধী কৌশলগত অবস্থানে যায়, তাহলে সেটি অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। ভারতের নিরাপত্তা মহলে দীর্ঘদিন ধরেই বিএনপিকে তুলনামূলকভাবে পাকিস্তান ও চীন ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হয়। ফলে বর্তমান সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ
দিল্লির উদ্বেগ বাড়াতে পারে। বিশেষ করে গোয়েন্দা সহযোগিতা, নিরাপত্তা সমন্বয় এবং সাইবার যোগাযোগের মতো ইস্যু ভারতকে আরও সতর্ক অবস্থানে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই বিষয় নিয়ে ভিন্ন মত রয়েছে। একটি অংশ মনে করে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী শত্রুতা বলে কিছু নেই, রাষ্ট্রীয় স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মতে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ বাড়াতে পারে এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য রক্ষায় সহায়ক হতে পারে। তারা আরও মনে করেন ভারতকে নির্ভরতার একমাত্র কেন্দ্র হিসেবে রাখলে বাংলাদেশের কৌশলগত বিকল্প কমে যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি মূলত ভারসাম্য রক্ষার কৌশলের দিকে এগুচ্ছে। সরকার হয়তো একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক পুরোপুরি নষ্ট করতে চাইছে না, অন্যদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করে বিকল্প অর্থনৈতিক ও কৌশলগত সুযোগ তৈরি করতে চাইছে। কিন্তু বাস্তবতা হলো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চীন ভারত প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল এবং মুসলিম বিশ্বের নতুন কূটনৈতিক সমীকরণ ছোট দেশগুলোর জন্য ভারসাম্য রক্ষা করা কঠিন করে তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র চীন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিকেও গভীরভাবে প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্র ভারতকে তার প্রধান আঞ্চলিক অংশীদার হিসেবে গড়ে তুলছে, অন্যদিকে চীন অর্থনৈতিক বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়াচ্ছে। পাকিস্তান সেখানে চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে। এখন বাংলাদেশ যদি এই অক্ষের দিকে আরও এগোয়, তাহলে সেটি পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যে নতুন প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর নিছক একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সফর নয় বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এটি বাংলাদেশের পরিবর্তিত পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক বাস্তবতা এবং দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক সমীকরণের প্রতিফলন। নিরাপত্তা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সংকট এবং চীনের অর্থনৈতিক সহায়তা সবকিছু মিলিয়ে এই সফর ভবিষ্যতে আঞ্চলিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় হলো বাংলাদেশ কিভাবে ভারত, চীন, পাকিস্তান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রেখে নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। কারণ বর্তমান বিশ্বে কূটনীতি আর শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি পদক্ষেপ বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।